রং বেরং কথার গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। এখন আমি পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ 53 পর্ব। মধুসূদনের সংসারে তার স্থানটা পাকা হয়েছে বলেই শ্যামাসুন্দরী প্রত্যাশা করতে পারত, কিন্তু সে কথা অনুভব করতে পারছে না। বাড়ির চাকর বাকরদের পরে ওর কর্তৃত্বের দাবি জন্মেছে বলে প্রথমটাও মনে করেছিল, কিন্তু পদে পদে বুঝতে পারছে যে তারা ওকে মনে মনে প্রভু বসাতে রাজি না। ওকে সাহস করে প্রকাশ্যে অবজ্ঞা দেখাতে পারলে তারা যেন বাঁচে, এমনই অবস্থা। সেই জন্য শ্যামা তাদেরকে যখন তখন অনাবশ্যক ভৎসনাও অকারণে ফরমাস করে, কেবলই তাদের দোষ ত্রুটি ধরে খিটখিট করে, বাপ মা তুলে গাল দেয়। কিছুদিন পূর্বে বাড়িতেই শ্যামা নগণ্য ছিল। সেই স্মৃতিটাকে সংসারে মুছে ফেলবার জন্য খুব কড়াভাবে মাজা ঘষার কাজ করতে গিয়ে দেখে যে সেটা সয় না। বাড়ির একজন পুরনো চাকর শ্যামার তর্জন না সইতে পেরে কাজে ইস্তফা দিলে। তাই নিয়ে শ্যামাকে মাথা হেঁট করতে হলো। তার কারণ নিজের ধনভাগ্য সম্বন্ধে মধুসূদনের কতগুলো অন্ধ সংস্কার আছে। যেসব চাকর তার আর্থিক উন্নতির সমকালবত তাদের মৃত্যু বা পদত্যাগকেও দুর্লক্ষণ মনে করে। অনুরূপ কারণেই সেই সময়কার একটা মসি চিহ্নিত অত্যন্ত পুরনো ডেস্ক অসঙ্গতভাবে আপিস ঘরে হাল আমলের দামি আসবাবের মাঝখানেই অসংকোচে প্রতিষ্ঠিত আছে। তার উপরে সেই সেদিনকারই দস্তার দোয়াত আর একটা সস্তা বিলিতি কাঠের কলম, যে কলমে সে তার ব্যবসায়ের নবযুগে প্রথম বড় একটা দলিলে নাম সই করেছিল। সেই সময়কার উড়ে চাকর দধি যখন কাজের জবাব দিলে মধুসূদন সেটা গ্রাহ্যই করলে না, উল্টে সে লোকটার ভাগ্যে বকশিস জুটে গেল। শ্যামাসুন্দরী এই নিয়ে ঘোরতর অভিমান করতে গিয়ে দেখে হালে পানি পায় না। দধির হাসিমুখ তাকে দেখতে হলো। শ্যামার মুশকিলেই মধুসূদনকে সে সত্যিই ভালোবাসে, তাই মধুসূদনের মেজাজের উপর বেশি চাপ দিতেও সাহস হয় না। শোয়া কোন সীমায় স্পর্ধায় এসে পৌঁছবে খুব ভয়ে ভয়ে তার আন্দাজ করে চলে। মধুসূদনও নিশ্চিত জানে শ্যামার সম্বন্ধে সময় বা ভাবনা নষ্ট করবার দরকার নেই। আদব আবদার ঘটিত অপব্যয়ের পরিমাণ সংকোচ করলেও দুর্ঘটনার আশঙ্কা অল্প। অথচ শ্যামাকে নিয়ে ওর একটা স্থূল রকম মোহ আছে, কিন্তু সেই মোহকে 16 আনা ভোগে লাগিয়েও তাকে অনায়াসে সামলিয়ে চলতে পারে, এই আনন্দে মধুসূদন উৎসাহ পায়। এর ব্যতিক্রম হলে বন্ধন ছিঁড়ে যেত। কর্মের চেয়ে মধুসূদনের কাছে বড় কিছু নেই। সেই কর্মের জন্য ওর সবচেয়ে দরকার অবিচলিত আত্মকর্তৃত্ব। তার ওই সীমার মধ্যে শ্যামার কর্তৃত্ব প্রবেশ করতে সাহস পায় না। অল্প একটু পা বাড়াতে গিয়ে হোঁচটকে ফিরে আসে। শ্যামা তাই কেবলই আপনাকে দানি করে, দাবি করতে গিয়ে ঠেকে। টাকা কড়ি সাজ সরঞ্জামে শ্যামা চিরদিন বঞ্চিত, তারপরে ওর লোভের অন্ত নেই। এতেও তাকে পরিমাণ রক্ষা করে চলতে হয়। এত বড় ধনীর কাছে যা অনায়াসে প্রত্যাশা করতে পারত, তাও ওর পক্ষে দুরাশা। মধুসূদন মাঝে মাঝে এক একদিন খুশি হয়ে ওকে কাপড় চোপড় গহনাপত্র কিছু কিছু এনে দেয়, তাতে ওর সংগ্রহের ক্ষুধা মেটে না। ছোটোখাটো লোভের সামগ্রী আত্মসাৎ করবার জন্য কেবলই হাত চঞ্চল হয়ে ওঠে, সেখানেও বাধা। এই রকমেরই একটি সামান্য উপলক্ষে কিছুদিন আগে ওর নির্বাসনের ব্যবস্থা হয়, কিন্তু শ্যামার সঙ্গ সেবা মধুসূদনের অভ্যস্ত হয়ে এসেছিল। পান তামাকের অভ্যাসের মতো সস্তা অথচ প্রবল। সেটাতে ব্যাঘাত ঘটলে মধুসূদনের কাজেরই ব্যাঘাত ঘটবে আশঙ্কায়। এবারকার মতো শ্যামার দণ্ড রদ হলো, কিন্তু দণ্ডের ভয়ে মাথার উপর ঝুলতে লাগলো। নিজের এই রকম দুর্বল অধিকারের মধ্যে শ্যামাসুন্দরীর মনে একটা আশঙ্কা লেগেই ছিল, কবে আবার কুমু আপন সিংহাসনে ফিরে আসে। এই ঈর্ষার পীড়নে তার মনে একটুও শান্তি নেই। জানে কুমুর সঙ্গে ওর প্রতিযোগিতা চলবেই না, ওরা এক ক্ষেত্রে দাঁড়িয়ে নেই। কুমু মধুসূদনের আয়ত্তের অতীত, সেইখানেই তার অসীম জোর, আর শ্যামা তার এত বেশি আয়ত্তের মধ্যে যে তার ব্যবহার আছে, মূল্য নেই। এই নিয়ে শ্যামা অনেক কান্নাই কেঁদেছে, কতবার মনে করেছে আমার মরণ হলেই বাঁচি। কপাল চাপড়ে বলেছে এত বেশি সস্তা হলুম কেন। তারপরে ভেবেছে সস্তা বলেই জায়গা পেলুম,
যার দর বেশি তার আদর বেশি, যে সস্তা সে হয়তো সস্তা বলেই যেতে। মধুসূদন যখন শ্যামাকে গ্রহণ করেনি তখন শ্যামার এত অসহ্য দুঃখ ছিল না। সে আপন উপবাসী ভাগ্যকে একরকম করে মেনে নিয়েছিল। মাঝে মাঝে সামান্য খোরাককেই যথেষ্ট মনে হতো। আজ অধিকার পাওয়া আর না পাওয়ার মধ্যে সামঞ্জস্য কিছুতেই ঘটছে না। হারাই হারাই ভয়ে মন আতঙ্কিত। ভাগ্যের রেললাইন এমন কাঁচা করে পাতা যে ডিরেলের ভয় সর্বত্রই এবং প্রতি মুহূর্তেই। মতির মার কাছে মন খোলাখুলি করে সান্ত্বনা পাবার জন্য একবার চেষ্টা করেছিল। সে এমনই একটা ঝাঁঝের সঙ্গে মাথা ঝাঁকানি দিয়ে পাশ কাটিয়ে গেছে যে তার একটা কোনো সাংঘাতিক শোধ তুলতে পারলে এখনই তুলত। কিন্তু জানে সংসার ব্যবস্থায় মধুসূদনের কাছে মতির মার দাম আছে, সেখানে একটুও নাড়া সইবে না। সেই অবধি দুজনের কথা বন্ধ, পারতপক্ষে মুখ দেখা দেখি নেই। এমনি করে এ বাড়িতে শ্যামার স্থান পূর্বের চেয়ে আরও সংকীর্ণ হয়ে গেছে। কোথাও তার একটুও স্বচ্ছন্দতা নেই। এমন সময় একদিন সন্ধ্যাবেলায় শোবার ঘরে এসে দেখে টেবিলের উপর দেওয়ালে হেলানো কুমুর ফটোগ্রাফ। যে বজ্র মাথায় পড়বে তারই বিদ্যুৎ শিখা ওর চোখে এসে পড়ল। যে মাছকে বড়শি বিঁধেছে তারই মতো করে ওর বুকের ভেতরটা ধরপড় ধরপড় করতে লাগলো। ইচ্ছা করে ছবিটা থেকে চোখ ফিরিয়ে নেয়, পারে না। এক দৃষ্টে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলো। মুখ বিবর্ণ, দুই চোখে একটা দাহ, মুঠো দৃঢ় করে বন্ধ। একটা কিছু ভাঙতে, একটা কিছু ছিঁড়ে ফেলতে চায়। এ ঘরে থাকলে এখনই কিছু একটা লোকসান করে ফেলবে, এই ভয়ে ছুটে বেরিয়ে গেল। আপনার ঘরে গিয়ে বিছানার উপর উপুড় হয়ে পড়ে চাদরখানা টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে ফেলল। রাত হয়ে এলো। বাইরে থেকে বেয়ারা খবর দিলে মহারাজ শোবার ঘরে ডেকে পাঠিয়েছেন। বলবার শক্তি নেই যে যাব না। তাড়াতাড়ি উঠে মুখ ধুয়ে একটা বুটিদার ঢাকাই শাড়ি পরে গায়ে একটু গন্ধ মেখে গেল শোবার ঘরে। ছবিটা যাতে চোখে না পড়ে এই তার চেষ্টা, কিন্তু ঠিক সেই ছবিটার সামনেই বাতি। সমস্ত আলো যেন কারো দীপ্ত দৃষ্টির মতো ওই ছবিকে উদ্ভাসিত করে আছে। সমস্ত ঘরের মধ্যে ওই ছবিটি সবচেয়ে দৃশ্যমান। শ্যামা নিয়ম মতো পানের বাটা নিয়ে মধুসূদনকে পান দিলে। তারপরে পায়ের কাছে বসে পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। যে কোনো কারণেই হোক আজ মধুসূদন প্রসন্ন ছিল। বিলাতি দোকানের থেকে একটা রূপোর ফটোগ্রাফের ফ্রেম কিনে এনেছিল। গম্ভীরভাবে শ্যামাকে বললে, এই নাও। শ্যামাকে সমাদর করবার উপলক্ষেও মধুসূদন মধুর রসের অবতারণায় যথেষ্ট কার্পণ্য করে। কেননা সে জানে ওকে অল্প একটু প্রশ্রয় দিলেই ও আর মর্যাদা রাখতে পারে না। ব্রাউন কাগজে জিনিসটা মোড়া ছিল। আস্তে আস্তে কাগজের মোড়কটা খুলে ফেলে বললে, কি হবে এটা? মধুসূদন বললে, জানো না, এতে ফটোগ্রাফ রাখতে হয়। শ্যামার বুকের ভিতরটাতে কে যেন চাবুক চালিয়ে দিলে। বললে, কার ফটোগ্রাফ রাখবে? তোমার নিজের। সেদিন যে ছবিটা তোলানো হয়েছে। আমার এত সোয়াগে কাজ নেই বলে সেই ফ্রেমটা ছুঁড়ে মেঝের উপর ফেলে দিলে। মধুসূদন আশ্চর্য হয়ে বললে, এর মানে কি হলো? এর মানে কিছুই নেই বলে মুখে হাত দিয়ে কেঁদে উঠল। তারপরে বিছানা থেকে মেঝের উপর পড়ে মাথা ঠুকতে লাগলো। মধুসূদন ভাবল, শ্যামার কম দামের জিনিস পছন্দ হয়নি। ওর বোধ করি ইচ্ছে ছিল একটা দামি গয়না পায়। সমস্ত দিন আপিসের কাজ সেরে এসে এই উপদ্রবটা একটুও ভালো লাগলো না। এই যে প্রায় হিস্টিরিয়ার পরে ওর বিষম অবজ্ঞা। খুব একটা ধমক দিয়ে বললে, ওঠো বলছি, এখনই ওঠো। শ্যামা ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। মধুসূদন বললে, এ কিছুতেই চলবে না। মধুসূদন শ্যামাকে বিশেষভাবেই জানে। নিশ্চয়ই ঠাউরে ছিল একটু পরেই ফিরে এসে পায়ের তলায় লুটিয়ে পড়ে মাপ চাইবে। সেই সময়ে খুব শক্ত করে দুটো কথা শুনিয়ে দিতে হবে। 10টা বাজলো, শ্যামা এলো না। আরেকবার শ্যামার ঘরের দরজার বাইরে থেকে আওয়াজ এলো, মহারাজ বোলায়া। শ্যামা বললে,
মহারাজকে বলো আমার অসুখ করেছে। মধুসূদন ভাবলে, আস্পর্ধা তো কম নয়, হুকুম করলে আসে না। মনে ঠিক করে রেখেছিল আরও খানিক বাদে আসবে, তাও এলো না। 11টা বাজতে মিনিট 15 বাকি। বিছানা ছেড়ে মধুসূদন দ্রুত পদে শ্যামার ঘরে গিয়ে ঢুকল। দেখলে ঘরে আলো নেই। অন্ধকারে বেশ দেখা গেল শ্যামা মেঝের উপর পড়ে আছে। মধুসূদন ভাবলে, এ সমস্ত কেবল আদর কারবার জন্যে। গর্জন করে বলে উঠলে, উঠে এসো বলছি, শীঘ্র উঠে এসো, ন্যাকামি করো না। শ্যামা কিছু না বলে উঠে এলো।